নমস্কার। গল্পসঙ্গীর গল্পের আসরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ আপনাদের পড়ে শোনাব শৈলেশচন্দ্র মজুমদারের লেখা গল্প ইন্দু। চারু ছেলে মানুষ, তাকে ধরে বেঁধে তার স্বামীর ঘরে দিয়ে আসিতে হয়। চারুর স্বামী মনমথ চারুকে কথা কওয়াইবার জন্য কত চেষ্টা করে। চারু কিন্তু কলা বউটির মতো এক হাত ঘোমটা টেনে গুটিসুটি হয়ে বিছানার একপাশে জ্বরের মতো পড়ে থাকে। মনমথ কত ডাকে, কত সাধে, কত অভিমান করে, কখনো রাগও করে, কিন্তু চারু ফিরে চায় না। কত হা হুতাশ, কত দীর্ঘশ্বাস, নিষ্ঠুর চারু তবু কথা কয় না। চারুর মা ও খুড়ি দুই একদিন আড়ি পাতিয়া জামাই বেচারার এই দুর্দশা দেখিলেন। চারুর এই ব্যবহারে জামাই পাছে সত্যই বিরক্ত হন, মা ও খুড়ির এই এক আশঙ্কা জন্মিল। তাই চারুকে কোনরূপে জাগান দিয়া রাতারাতি যুবতী ভাবাপন্ন করিবার জন্য তাহাদের বিশেষ চেষ্টা পড়িয়া গেল। চারুকে তারা কখনো বকিতেন, কখনো ভয়, কখনো বা লোভ দেখাইতেন, কিন্তু কেমন একগুঁয়ে মেয়ে চারু, সেসব কথা সে কানেই তুলিত না। এজন্য চারুকে একাধ দিন মার কাছে একটু বেশি রকম লাঞ্ছিত হইতে হয়, কিন্তু তবু চারু বাগ মানিল না। কিছুতেই কিছু হইল না দেখিয়া মা ও খুড়ি হার মানিলেন। ইতিমধ্যে চারুর দিদি ইন্দু শ্বশুরবাটি হইতে আসিল। ইন্দু আসিলে তার মা ও খুড়ি হাঁপ ছাড়িয়া বাঁচিলেন। ইন্দুকে বলিলেন, আমরা তো চারুকে এঁটে উঠতে পারলেম না, এখন বাচ্চা তুই যা পারিস কর। চারু তো তোর কথা শোনে, তুই কেন রাত্রে তাকে সঙ্গে করে মনমথর ঘরে নিয়ে যাসনি, ইত্যাদি। পিতা মানসিংহ কর্তৃক সেনাপতি পদে অভিষিক্ত জগৎ সিংহ যেমন উল্লাসে গর্বে স্বীয় রণপাণ্ডিত্য দেখাইবার জন্য প্রাণপণে সচেষ্ট হইয়াছিল, ইন্দুও তেমনি এই ব্যাপারে কৃতিত্ব দেখাইতে আপনার সমস্ত কৌশল, সমস্ত প্রয়াস নিয়োজিত করিল। ইন্দু এখন প্রতি রাত্রে চারুকে মনমথের ঘরে দিয়ে আসে। নানারূপ কথাবার্তায় চারুর মুখ ফুটাইতে ও লজ্জা ভাঙিতে চেষ্টা করে। মনমথ একদিন তাস খেলিবার কথা তুলিল। ইন্দু দেখিল পরামর্শটা মন্দ নয়। এই উপায়ে মনমথর সহিত চারুর ভাবটা সহজে হইতে পারিবে, কেননা সে জানিত চারু খেলা তেমন জানুক বা না জানুক, খেলিতে কিন্তু তার ভারী উৎসাহ। তা হলে কি হয়, চারু তো সহজে মনমথের সঙ্গে খেলিতে রাজি হয় না। বরের সঙ্গে আবার খেলা, ছি, দিদির যেমন কাজ। কিন্তু দিদি যে কিছুতেই ছাড়ে না। একে দিদির বকুনি, তাতে মায়ের অপমানের ভয়, চারু কি মুশকিলেই পড়েছে গা। চারু মনে মনে মা দুর্গা, কালী, কত দেবতাকেই মানে, কবে ও তাদের বাড়ি থেকে যাবে। কিন্তু কেমন নিষ্ঠুর দেবতা, তার মিনতি কেহ শুনে না। শেষে আর কি করে, দুই একদিন দেখিয়া চারু অগত্যা খেলিতে স্বীকৃত হইল, কিন্তু ঘুমটা কিছুতেই কমাইল না। দিদি চলিয়া গেলে চারুর আর খেলা হইত না, কাজেই ইন্দুকে বসিয়া থাকিতে হইত। বাজি শেষ হওয়া পর্যন্ত সব দিন চারুর ধৈর্য থাকিত না। সে খেলিতে খেলিতে প্রায়ই ঘুমাইয়া পড়িত। মন্মথের অনুরোধে ইন্দু সে বাজিটা শেষ না করিয়া যাইতে পারিত না। রাত্রির এই বন্দোবস্তে কিন্তু ইন্দুর উদ্দেশ্য সফল হইল না।
চারুর মুখ ফুটিল না। দিদি চলিয়া গেলেই আবার যে চারু সেই চারু। বিশেষত চারু মধ্যে মধ্যে প্রায়ই সন্ধ্যা হইতে না হইতে ঘুমাইয়া পড়িত। কাজেই দিনমানেও চারুকে মন্মথের ঘরে আনিবার বন্দোবস্ত করিতে হইল। চারু অনেক কান্নাকাটি আপত্তি করিল, কিন্তু কে তার কথা শুনে বলো? শেষ দুপুরবেলাতেও চারুকে দিদির সঙ্গে ঘরে আসিতে হইত। বিন্তি খেলায় মন্মথ ইচ্ছা করিয়া মাঝে মাঝে খেলার নিয়ম ভাঙিত। চারু সেটা অসহ্য হইত। সে নিজে মুখ ফুটিয়া মন্মথকে কিছু বলিতে পারিত না বটে, কিন্তু দিদিকে তখনই কানে কানে বলিত, ও কি অমন কেন? আবার গোলাম চোরে মন্মথ প্রায়ই সাত করিয়া গোলাম চোর হইত। চারুর তাতে ভারী আনন্দ, ভারী উৎসাহ। সে সময় চারুর অজ্ঞাতে তার ঘুমটা একটু সরিয়া যাইত। কোনোদিন হয়তো সেই মুহূর্তে মন্মথর সহিত তার চোখাচোখি হইয়া যাইত। মন্মথের চোখে হাসি ফুটিয়া উঠিত। সে হাসি যেন হেরে গিয়ে হেসে যাওয়া। চারু কিন্তু তাহাতে বড় অপ্রতিভ হইত। লজ্জায় মুখ নামাইত। অঙ্গুলি স্পর্শে লজ্জাবতী লতা যেমন গুটিসুটি হইয়া যায়, চারু তেমনি জড়সড় হইয়া পড়িত। কোনোদিন বা পলাইয়া যাইত। বেশি পীড়াপিড়ি ভালো নয় বলিয়া ইন্দুও তাহাতে আর আপত্তি করিত না। চারু চলিয়া আসিলেও ইন্দু মন্মথের সহিত গল্প করিত। তবে প্রায়ই ইন্দুর দুই একজন সমবয়সী বা দুই একজন ঠাকুরন দিদি সে সময়ে আসিয়া জুটিতেন। নানা রকমের কথাবার্তা হাসি তামাশা চলিত। মন্মথ বেশ মিষ্টি মিষ্টি মজার গল্প করিতে পারিত। সে গল্প শুনিতে ইন্দুর বড় ভালো লাগিত। ক্রমে মন্মথের সহিত তাস খেলা ও গল্প করা ইন্দুর একটা নেশা হইয়া দাঁড়াইল। মন্মথ যদি আহারান্তে দৈবাত বাহিরে যাইত, ইন্দু অমনি মন্মথকে ডাকাইতে পাঠাইত। আসিতে বিলম্ব হইলে অভিমান করিত। মন্মথ শীঘ্রই ইহা বুঝিল। বুঝিয়া কি জানি কেন ইচ্ছা করিয়া মাঝে মাঝে আসিতে বিলম্ব করিত। শেষে আবার সাধিয়া ঠাকুরঝির অভিমান ভাঙাইত। কে জানে এ খেলা খেলিয়া কি লাভ? সরলা ইন্দু অত শত বুঝিত না। সে অকপটে মন্মথকে বিশ্বাস করিত। মন্মথ যেন তার সমবয়সী। এইরূপে আমোদে আহ্লাদে হাসি গল্পে দিন কাটিতে লাগিল। এইরূপে মন্মথের প্রতি ইন্দুর স্নেহ ও বন্ধুত্ব গাঢ় হইতে গাঢ়তর হইল। ইন্দু চারুকে ধরিয়া দিবার জন্য জাল বিস্তার করিয়াছিল। এখন ঊর্ণনাভের মতো সে জালে আপনি জড়িত হইতে লাগিল। কলকাতা, বেচু চাটুর্যের লেন, 29শে জ্যৈষ্ঠ 1351। ইন্দু, কয়দিন তোমার চিঠিপত্র পাইতেছি না কেন? ভালো আছো তো? বাড়ি হইতে প্রতাপপুর যাইবার পূর্বে লিখিয়াছিলে সেখানে গিয়া খুব ঘন ঘন পত্র দিব, কিন্তু এ 2 সপ্তাহ মধ্যে কেবলমাত্র একখানি চিঠি দিয়াছ। এরই নাম যেবা রোগী ছিল বসে বৈদ্যের শোয়ালে এসে। তোমার পত্র পাইতে বিলম্ব হইলে যে কত অধীর হই তা তো তুমি জানো। জানিয়াও যে ইচ্ছা করিয়া বিলম্ব করিবে এ বিশ্বাস তো হয় না, তাই এত ভাবনা। শুনিলাম জামাই ষষ্ঠীতে মন্মথ ভায়া তোমাদের ওখানে আসিয়াছেন। চারুকে তো কতদিন দেখি নাই। সে এখন কত বড়টি হয়েছে? মন্মথের সঙ্গে বেশ কথাবার্তা কয় তো? ইন্দু, 4 বছর আগে তুমিও যখন তোমার বোনটির মতো ছিলে, সেদিন মনে পড়ে কি? সেসব কথা মনে হলে বোধহয়
এখন তুমি খুব লজ্জিত হও, কিন্তু আমার পক্ষে এখন সে স্মৃতি বড় মধুর। তাই বলে আবার তোমাকে পাকা গুটি কাঁচিয়ে বসতে বলিনে, কেননা সেদিন আর ফিরবে না বলেই সেসব স্মৃতি এত মধুর মনে হয়। আবার তেমনি করে তোমায় ভালোবাসার পাঠশালে হাতে খড়ি দিয়ে অক্ষর পরিচয় করাতে হবে, সে আশঙ্কাটা যদি থাকতো তবে হয়তো তার নামেও চমকে উঠতাম, কিন্তু সে ভয় আর নেই। এখন তো তোমার গুরুমারা বিদ্যা। তা সে কথা থাক, আজকাল বোধ হয় তোমরা খুব আমোদে আছো। তা বেশ, কিন্তু দেখো যেন নূতন আমোদ পেয়ে পুরানোদের একেবারে ভুলো না। শাস্ত্রের বিধিটা যেন মনে থাকে, সেবকান্ন পুরাতন। এখন তামাশা থাক, সত্যি তোমার পত্রের জন্য পথ চেয়ে আছি। কেমন আছো? আমি অমনি বেঁচে আছি। এখন বিদায়। ইতি তোমারই ভূপেন। চিঠিখানি যে ইন্দুর স্বামীর, তার আমাদের পাঠক পাঠিকাদের বলিতে হইবে না। ইন্দু পত্রখানি পড়িয়া কি ভাবিতে ভাবিতে উপরের ঘরে যাইতেছিল। চিঠিখানি তখনও হাতে। সেই সময় মন্মথও নিচে নামিতেছিল। সিঁড়ির ঘরে উভয়ের দেখা হইল। মন্মথ হাসিতে হাসিতে জিজ্ঞাসা করিল, ও কার চিঠি ঠাকুরজি? কই, কারু নয় বলিয়া একটু হাসিয়া ইন্দু চিঠিখানি হাতের মুঠায় লুকাইল। মন্মথের প্রথমে যে সন্দেহটুকু ছিল এখন তাহা দূর হইল। সে আবার হাসিতে হাসিতে বলিল, চিঠি দেখাবে বলেছিলে যে, দেখাও। ইন্দু না না, সে চিঠি নয় বলিয়া পাশ কাটাইতেছিল। মন্মথ পথ আটকাইল, বলিল, চিঠি দেখাও, নইলে কিন্তু ছাড়ব না। ইন্দু চিঠির খানিকটা বাহির করিয়া হাত দূরে রাখিয়া বলিল, এই দেখো। মন্মথ ক্ষিপ্র হস্তে চিঠিখানি লইতে গেল। ইন্দু সেই অবকাশে পলাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু পারিল না। মন্মথ তার হাত ধরিল। সহসা ইন্দুর হাসি তামাশা সব বন্ধ হইয়া গেল। সে প্রফুল্ল মুখখানি গম্ভীর হইয়া উঠিল। খুব বিরক্তি ও দৃঢ়তার সহিত ইন্দু বলিয়া ফেলিল, ও কি মন্মথ, হাত ছাড়ো। মন্মথ ইন্দুকে হাস্যময়ী চপল প্রকৃতিই জানিত, বুঝি তাই এতটা সাহস করিয়াছিল। আজ সেই চপলার ক্ষণিক প্রভাবে সে একেবারে স্তম্ভিত হইল। মন্মথ যখন বাহিরের ঘরে একাকী থাকিত, তখন ছোট ছোট বালক বালিকার দল বড় মজা পাইয়া যাইত। কেহ একটা বটের পাতায় কতকগুলি ধুলা দুখানা খোলাম কুচি বা গোটা কত তেলা কুচো আনিয়া বলিত, মন্মথ বাবু খাও। কেহ বলিত, তুমি নাকি চারু দিদির নাম করেছ? ওহো, বউয়ের নাম করেছ, সবাইকে বলে দেব। কেহ বা মন্মথর হাত ধরিয়া টানিতে টানিতে বলিত, তোমায় চারু দিদি ডাকছে। মন্মথ ইহাদিগকে একাধবার যে তাড়াতাড়ি না দিত তা নয়, কিন্তু আসলে সে বিরক্ত হইত না, বরং মাঝে মাঝে সেই ছেলে খেলায় যোগ দিত। মধুর রসের সম্বন্ধ না হইলে বুঝি এতটা মধুর ভাবের প্রবাহ বয় না। এইসব বালক বালিকার পশ্চাতে আর একদল বালিকা থাকিত। তাহারা বাহিরে আসিবার পথে সদর দরজা ভেজাইয়া তাহার ফাঁকে দাঁড়াইয়া দাঁড়াইয়া উঁকি দিয়া সব দেখিত, আর মাঝে মাঝে হাতছানি দিয়া সেই ছোট দলকে ডাকিয়া নূতন নূতন তামাশা শিখাইয়া দিত। মন্মথের সহিত চোখাচোখি হইলেও ওলো দেখছিল বলিয়া ঝমঝম রবে সেই বালিকার দল অন্দরের দিকে ছুটিয়া যাইত, আবার টিপি টিপি আসিত, হাসিত, পলাইত।
ইহারা চারুর অনেকটা সমবয়সী। মন্মথ অন্যদিন এসব বেশ উপভোগ করিত। আজ ইহারা অনেকক্ষণ ছোটাছুটি লাফালাফি করিল, কিন্তু মন্মথ সেদিকে বড় মনোযোগ দিল না। তখন সেই গৃহহারা আনন্দের দল যেন একটু ক্ষুণ্ণ হইয়া চলিয়া গেল। মন্মথ অন্যমনস্কভাবে একখানি ইজি চেয়ারে শুইয়া ঘুমাইবার চেষ্টা করিতেছিল, কিন্তু ঘুম আসিল না। মনটা বড় চঞ্চল। মুদ্রিত চক্ষু মন্মথ কি একটা ভাবিতেছিল। এমন সময় শুনিল, ঘুমুলে ঘুমুলে পান খেলে না, পান সেজেছি এলাচ দানা। মন্মথ হাসিয়া চক্ষু মেলিল, দেখিল সম্মুখে একটি কৃত্রিম পান হাতে দাঁড়াইয়া তাহার এক অষ্টম বর্ষিয়া শ্যালিকা। মন্মথ তাহাকে যেই হাত বাড়াইয়া ধরিতে গেল, সে অমনি পানটি মন্মথের গায়ে ছুঁড়িয়া হাসিতে হাসিতে এক দৌড়ে পলাইয়া গেল। এমন সময় কে ডাকিল, জামাইবাবু, দিদিমণি আপনাকে ডাকছে। সে ডাক মধুর বীণাধ্বনির মতো মন্মথের কানে বাজিল। মন্মথ তখন কাঁচা পোকায় আকৃষ্ট আরশোলার মতো ঝির অনুসরণ করিল। মধ্যাহ্নের সেই ঘটনার পর মন্মথ বাহিরে চলিয়া গেলে ইন্দুও মনে মনে বড় অপ্রতিভ হইল। আজ সহসা কোথা হইতে তার এতটা দৃঢ়তা আসিল? সে নিজেই একটু বিস্মিত হইল। ভাবিল, কাজটা ভালো হয় নাই। ভগ্নিপতি হাত ধরেছিল, তারপর সেটা আর এমন দোষের কি হয়েছে? তখন আর কোনো কথা ইন্দুর হৃদয়ে ঠাঁই পাইল না। শুধু মনে হইল, তারই ব্যবহারে না জানি মন্মথ কত কষ্টই পেয়েছে। ছি! ইন্দু অপ্রতিভ হইয়া আপন মনে জিভ কাটিল। সেদিন বৈকালে অন্য দিনের চেয়ে সকাল সকাল মন্মথের জলখাবারের ডাক পড়িল। অন্যদিন মন্মথের শাশুড়ি তাকে জলখাবার দেন, আজ ইন্দু জলখাবার দিতেছে। ইন্দু জলখাবার দিল বটে, কিন্তু মুখ তুলিয়া মন্মথের দিকে চাহিতে পারিল না। নত মুখে বলিল, মন্মথ, জল খাও। মন্মথ প্রথম ভাবিয়াছিল বুঝি আজ জলখাবারে কিছু ভেল আছে, কিন্তু মধ্যাহ্নের ঘটনায় সে সন্দেহ তার মনে স্থান পাইল না। সে ইন্দুর মুখের দিকে চাহিল, দেখিল তখনও ইন্দু অবনতমুখী। মন্মথ মুগ্ধ নেত্রে দেখিল, সেই অপ্রতিভ মুখে আজ এক অপূর্ব স্ত্রী ফুটিয়া উঠিয়াছে। মন্মথ ব্যাপার বুঝিল, মনে মনে হাসিয়া ডাকিল, ঠাকুরজি। ইন্দু মুখ তুলিল, চারি চক্ষে মিলিবা মাত্র উভয়েই হাসিয়া ফেলিল। লজ্জার বাঁধ ভাঙিয়া গেল। সেখানে আর কেহ নাই দেখিয়া মন্মথ সপ্রতিভ ভাবে বলিল, কই চিঠি? চিঠি ইন্দুর আঁচলে বাঁধা ছিল। একটু হাসিয়া চিঠিখানি খুলিয়া ইন্দু মন্মথের হাতে দিল। মন্মথ পত্রখানা আগা গোড়া পড়িল, পড়িয়া ফিরাইয়া দিল, কিন্তু একটা তামাশার লোভ সম্বরণ করিতে পারিল না। তামাশার মাত্রাটা কিছু বেশি চড়িল। যাও, ছি, অমন করলে কিন্তু আর আসব না বলিয়া গমনোদ্যতা ইন্দু যেন ঈষৎ কোপ কুটিল কটাক্ষে মন্মথের দিকে চাহিল। সে অপাঙ্গে বুঝি একটু হাসিও খেলিয়াছিল। তখন যাই বলিয়া হাসিতে হাসিতে মন্মথ বাহিরে গেল। মন্মথ কাল বাড়ি যাইবে। আজ রাত্রে তাই খেলার ধুমটা একটু বেশি। অনেক রাত হয়েছে, এখন যাই
বলিয়া ইন্দু একবার উঠিতে চাহিতেছিল, কিন্তু মন্মথ বাধা দিল। বলিল, রাত আর কই হয়েছে, আর আজকে রাত বই তো নয়। ইন্দু ভাবিল, তা বটে। সরলা বালিকা আবার খেলিতে বসিল। চারুর তখন অর্ধেক রাত্রি। ঝম 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 বাহিরে মুষলধারে বৃষ্টি পড়িতেছে। গুরু গুরু দুরু দুরু গভীর গর্জনে মেঘ গর্জিতেছে। সেই ঘোনা ঘোরা বাদল নিশীথে ইন্দু আর মন্মথ খেলিতেছিল, গল্প করিতেছিল, হাসিতেছিল। আর ইন্দু মনে মনে মন্মথের রসিকতার প্রশংসা করিতেছিল। রাত্রি গভীর, সংসার সুষুপ্ত। কেবল মন্মথ আর ইন্দু খেলায়, গল্পে, হাসিতে বিভোর। সেই বিভোর অবস্থায় খেলিতে খেলিতে কি একটা কারণে তাস লইয়া উভয়ের মতদ্বৈধ ঘটিল। ক্রমে তাস লইয়া টানাটানি, কাড়াকাড়ি, হাসাহাসি আরম্ভ হইল। সহসা গৃহমধ্যে প্রচণ্ড বেগে একটা দমকা বাতাস প্রবেশ করিল। প্রদীপ নিবিয়া গেল। গৃহের সঙ্গে সঙ্গে একটি জীবনও অন্ধকার হইয়া গেল। ধীরে, অতি ধীরে ইন্দু সে গৃহ ত্যাগ করিল। উদ্বেলিত কণ্ঠে মন্মথ ডাকিল, ঠাকুরজি। ইন্দু ফিরিল না। বুঝি সে কথা তার কানে গেল না। মন্মথ পরদিন অতি প্রত্যুষে বাড়ি চলিয়া গেল। চারু আবার হাসিয়া খেলিয়া ছুটিয়া বেড়াইতে লাগিল। কয়েদি যেমন জেলখানা হইতে নিষ্কৃতি পাইয়া মুক্ত বাতাসে আপনাকে স্বচ্ছন্দ মনে করে, সে তেমনি হাঁপ ছাড়িয়া বাঁচিল। ইন্দু কিন্তু বড় বিমর্ষ। এই বিষণ্ণ ভাব দেখিয়া লেখাপড়া জানা এক নবীনা ঠাকুরন দিদি ইন্দুর মুখের কাছে হাত নাড়িয়া সুর করিয়া বলিলেন, সোনার নাতিনি, এমন যে কেনি হইলি বাউরি পাড়া, সদাই রোদন বিরস বদন, না বুঝি কেমন ধারা। ইন্দুর সমবয়স্করাও বিদ্রুপ করিতে ছাড়িল না। কেহ বলিল, নে ভাই ইন্দু, তোর আর বাড়াবাড়ি দেখে বাঁচিনে, ভগ্নিপতি তো সবারই আছিল। কেহ বা সুর আর একটু চড়াইল, কিলো মনমতো গিয়ে তুই যে একেবারে বয়ে গেলি, লোকের বর বিদেশে গেলেও তো এমন হয় না। ইন্দুর মাও ক্রমে ইন্দুর এ পরিবর্তন লক্ষ্য করিলেন। বলিলেন, ইন্দু, তোর হলো কি? দিনরাত অমন করে কি ভাবিস বলতো? দিনকে দিন যে শুকিয়ে উঠলি। ইন্দু কোনো উত্তর দিত না, শুধু নত মুখে কাঁদো কাঁদো হইয়া থাকিত। কোনোদিন বা অন্যের অলক্ষ্যে কাঁদিয়া ফেলিত। আজ অনেক দিনের পর ভূপেন্দ্র ইন্দুর হস্তাক্ষর পাইলেন। সাগ্রহে তাড়াতাড়ি পত্র খুলিলেন। প্রিয়তম, সত্যই এ পোড়ার মুখী তোমায় ভুলিয়াছিল, নহিলে এমন গুরুতর পাপ করিবে কেন? আমার এ অপরাধের ক্ষমা নাই। তোমাকে অনেক কথা লিখিব বলিয়া এ পত্র লিখিতে বসিয়াছিলাম, কিন্তু তা আর পারিলাম না। আমার মন বড় খারাপ হইয়াছে। সকল কথা পরে লিখিব। কেমন আছো? ইতি পাপিষ্ঠা ইন্দুবালা। এ কি আমার ইন্দুর পত্র? হ্যাঁ, ইন্দুর হস্তাক্ষরই তো বটে। ভূপেন্দ্র একবার, দুইবার, তিনবার, কতবার পত্র পড়িলেন, কিছুই ঠিক করিতে পারিলেন না। ভূপেন্দ্রর মনে কত রকমের অনুমান উঠিতে লাগিল। শেষে পত্র বন্ধ করিয়া ভূপেন্দ্র ভাবিলেন,
ছি, আমি কি পাগল? কিন্তু ইন্দু এমন করিয়া পত্র লিখিল কেন? আবার ওই কথা। শেষে ভূপেন্দ্র সিদ্ধান্ত করিলেন, আমোদে মত্ত হইয়া আমায় পত্র দিতে বিলম্ব করিয়াছে বলিয়া ইন্দু নিজেই বড় অপ্রতিভ হইয়াছে, তাই অনুতাপ করিয়া এমনতর লিখিয়াছে। এ সামান্য কথাটাও এতক্ষণ বুঝিতে পারি নাই। আমি কি নির্বোধ। ভূপেন্দ্র ফেরত ডাকে উত্তর দিলেন, আমার ইন্দু, পত্র দিতে বিলম্ব হইয়াছে তা এত লজ্জা কি? আর এই সামান্য কারণে এমন অপরাধীর মতো পত্র দিয়াছ কেন? এ তো অতি তুচ্ছ কথা। যদি প্রকৃতই তুমি না বুঝিয়া কোনো গুরুতর অপরাধ করিয়া এমনি করিয়া অনুতপ্ত হইয়া আমায় জানাও, আমি তোমার সে প্রথম অপরাধ মার্জনা করিতে প্রস্তুত। যা হোক, এর জন্য এত অপ্রতিভ হবার কারণ নাই। তুমি যে আমায় ভুলিতে পারো না তা আমি বেশ জানি, কিন্তু এমন করে পত্র দিতে আর দেরি করো না, লক্ষ্মী আমার। অন্য অন্য কথার উত্তর দাও নাই কেন? চারুদের কেমন ভাব হলো জানিতে উৎসুক আমি। মন্মথ এখন কোথায়? কেমন আছো? আমি ছুটির চেষ্টায় আছি। ছুটি পেলেই তোমায় আনিতে যাব। আর যদি এর মধ্যে অন্য সুযোগ পাই তবে ততদিনও অপেক্ষা করিতে হবে না। এ সুখবরের জন্য কি খেতে দেবে দাও। ইতি। ইন্দু যথাসময়ে এ পত্রের উত্তর দিল। তুমি আমার অপরাধ যত সামান্য মনে করিতেছ, আসলে তা নয়। পাপিষ্ঠা আমি, তোমার নিকট অবিশ্বাসিনী হইয়াছি। আমায় লইয়া তুমি কি আর সুখী হইতে পারিবে? একদিন বিস্তারিত জানাইব, আজ থাক। পত্র পড়িয়া ভূপেন্দ্রের মাথা ঘুরিয়া গেল। মিছে কথা এ। ইন্দু পাপিষ্ঠা, ইন্দু অবিশ্বাসিনী, অসম্ভব। ঘন ঘন পত্র দিব বলিয়া এত বিলম্ব করিয়াছে। ইন্দুর কি ছেলে মানুষই! কিন্তু তবু ভূপেন্দ্রের মনের মেঘ কাটিল না। কি এক অজ্ঞাত অমঙ্গলের আশঙ্কায় তার প্রাণ আকুলি বিকুলি করিতেছিল। ভূপেন্দ্র ছুটি লইয়া ইন্দুর কাছে যাওয়াই স্থির করিতেছিলেন, কিন্তু পরদিন তার শ্বশুরের পত্রে জানিলেন মন্মথ শ্বশুরবাটি হইয়া শীঘ্র কলিকাতায় পড়িতে আসিতেছে। এই সুযোগে ইন্দুকে আনা সহজ হইবে মনে করিয়া ভূপেন্দ্র তখনই শ্বশুরকে পত্র লিখিলেন। উত্তরে শ্বশুরও দিন স্থির করিয়া জানাইলেন। স্থিরীকৃত দিনে যথাসময়ে ভূপেন্দ্র স্টেশনে উপস্থিত হইলেন। মন্মথও গাড়ি হইতে নামিল। ইন্দু কই? ভূপেন্দ্র অতিমাত্র আগ্রহে মন্মথকে শুধাইলেন, তোমার ঠাকুরজি? মন্মথ সংক্ষেপে বলিল, তার আশা হইল না। কেন? ঠিক বলিতে পারি না। সব ভালো তো? হ্যাঁ। এই সংক্ষিপ্ত উত্তরে ভূপেন্দ্রের উদ্বেগ বাড়িল মাত্র। উদ্ভ্রান্ত চিত্তে বাসায় ফিরিলেন। বাসায় আসিয়া দেখেন ইন্দুর একখানি চিঠি। ইন্দু শুধু লিখিয়াছে, প্রিয়তম, একবার এসো। ভূপেন্দ্রের আসন টলিল। সাহেবকে বলিয়া কহিয়া কোন রূপে 5 দিনের ছুটি লইয়া সেই দিনই সন্ধ্যায় ট্রেনে নদী যথা ধায় সিন্ধু পানে ভূপেন্দ্র ইন্দুর উদ্দেশ্যে ছুটিলেন। পরদিন বেলা 10টার পর ভূপেন্দ্র প্রতাপপুরে পৌঁছিলেন। যাহাকে দেখিবার জন্য ভূপেন্দ্র এত ব্যাকুল, সম্মুখে ওই যে সৌধ, ওই সৌধে ভূপেন্দ্রের সেই প্রেম প্রতিমা প্রতিষ্ঠিত। তবে আজ সেই সুখের মন্দিরে প্রবেশ করিতে ভূপেন্দ্রের মন সহসা এত কাঁদিয়া কাঁদিয়া উঠিতেছে কেন?
দূর হইতে চারু কি রূপে ভূপেন্দ্রকে দেখিতে পাইয়াছিল। সে অমনি ভূপেনবাবু এসেছে গো বলিতে বলিতে ছুটিয়া বাড়ির মধ্যে গেল। ইন্দুর সহিত চোখাচোখি হইয়া চারু এক মুখ হাসিয়া মাথা নাড়িতে নাড়িতে শাসাইল, দিদি আজ। বোধহয় চারুর তখন মনে হইতেছিল, দিদি আমায় এবার বড় জ্বালানি জ্বালিয়েছে, এখন আমিও তেমনি শোধ তুলব। তাই সংক্ষেপে এই শাসন বাক্য প্রয়োগ করিল। চারুর এই বালিকা সুলভ কল্পনা বুঝিয়া সকলেই হাসিয়া উঠিল। ভূপেন্দ্রের আগমন সংবাদে ইন্দুর মুখ প্রফুল্ল হইয়াছিল, কিন্তু দিদি আজ, এই কথায় কি জানি সহসা কেন সে প্রফুল্ল মুখকমল নিমেষে শুকাইয়া উঠিল। আজ বহুদিনের বিচ্ছেদের পর দম্পতির মিলন হইল। ইন্দুর সেই বিষাদ মলিন মূর্তি দেখিয়া ভূপেন্দ্র ব্যগ্রভাবে জিজ্ঞাসা করিলেন, ইন্দু, এমন দেখছি কেন? ইন্দু কিছু বলিল না। স্বামীর মুখের দিকে চাহিয়া একটু বিষাদের হাসি হাসিল। ছিন্ন মেঘের কোলে সৌদামিনী যেমন হাসে, অনেক দিনের পর ইন্দু আজ তেমনি হাসিল। কিন্তু তখনই আবার জল ভরা মেঘের মতো গম্ভীর হইয়া উঠিল। ভূপেন্দ্র আগ্রহ ভরে ইন্দুকে আলিঙ্গন করিতে যাইতেছিলেন। ইন্দু সরিয়া গেল, বলিল, আমায় ছুঁয়ো না। ভূপেন্দ্র একটু হাসিয়া ইন্দুকে কোলে টানিয়া লইলেন। তখন ইন্দুর হৃদয়ে তুমুল ঝটিকা বহিতেছিল। ভূপেন্দ্র আবার স্নেহকম্পিত কণ্ঠে জিজ্ঞাসা করিলেন, বলো ইন্দু, এমন দেখছি কেন? অমন করে অপরাধীর মতো চিঠিপত্রই বা লিখতে কেন? আর মন্মথের সঙ্গে যেতেই বা আপত্তি করলে কেন? ভূপেন্দ্র দারুণ আগ্রহে একেবারেই 3টি প্রশ্ন জিজ্ঞাসা করিলেন। তখন ইন্দু আত্মহারা হইয়া স্বামীর বুকে মুখ লুকাইয়া কাঁদিল। পদস্খলিত ভক্ত যেমন ইষ্টদেবের সম্মুখে লুটাইয়া লুটাইয়া কাঁদে, পথহারা শিশু যেমন জননীর কোল পাইয়া মুখ লুকাইয়া কাঁদে, ইন্দু তেমনি করিয়া কাঁদিল। তারপর প্রকৃতস্থ হইয়া স্বামীর বাহুপাশ হইতে আপনাকে মুক্ত করিয়া ইন্দু সরিয়া দাঁড়াইল। দৃঢ় কণ্ঠে বলিল, তবে শোনো। ইন্দুর সেই উন্মাদিনী মূর্তি দেখিয়া ভূপেন্দ্র মহাভীত হইয়াছিলেন। সমস্ত আলোচনা করিয়া ইহাও তিনি বুঝিয়াছিলেন যে নিশ্চয়ই কি এক অঘটন ঘটিয়াছে। আর বলতে হবে না ইন্দু, আমি বুঝেছি বলিয়া ভূপেন্দ্র তাড়াতাড়ি আবার ইন্দুকে বুকে ধরিলেন। না, বুঝো নাই। বুঝিলে এ কাল সাপিনীকে এমন আদর করিয়া বুকে লইতে না, বলিয়া ইন্দু আবার কাঁদিয়া ফেলিল। যা বুঝি নাই তার বুঝে কাজ নাই ইন্দু, তুমি যে অপরাধী করে থাকো আমি তোমায় ক্ষমা করিলাম। ইন্দু ভূপেন্দ্রের নিষেধ শুনিল না, তবু বলিল, না শোনো। না ইন্দু, না, শুনে আর কাজ নেই, এসো অন্য কথা কই। বলিয়া ভূপেন্দ্র ইন্দুর সেই রোদনলোহিত অশ্রুসিক্ত অনিন্দ সুন্দর মুখখানি ধরিয়া বারবার চুম্বন করিলেন। তারপর অতি যত্নে চোখের জল মুছাইয়া ইন্দুকে আপনার পাশে বসাইলেন। অতি সাবধানে অন্য প্রসঙ্গ পাড়িলেন। ক্রমে ইন্দুও সে সকল প্রসঙ্গে যোগ দিতে আরম্ভ করিল। তাহার সেই মলিন মুখ আবার যেন প্রফুল্ল হইল। নির্বাণোন্মুখ দ্বীপ আবার জ্বলিয়া উঠিল। ভূপেন্দ্র বুঝিলেন
তবে বুঝিবা এখনকার মেয়ে কাটিয়া গেল। এমন সময় কে ডাকিল, ইন্দু, চুল বাঁধবে, এসো। তবে যাই বলিয়া ইন্দু উঠিল। ভূপেন্দ্র উঠিয়া বিদায় চুম্বন দিলেন এবং ইন্দুও প্রতিচুম্বন করিল। সে চুম্বন বড় তপ্ত, বড় গাঢ়, কিন্তু সহসা কি মনে করিয়া সরিয়া দাঁড়াইল। তারপর স্বামীর পানে চাহিয়া চাহিয়া ইন্দু চলিয়া গেল। ভূপেন্দ্র বাহিরে যাইতেছিলেন। সিঁড়ির ঘরে একটু দাঁড়াইয়া শুনিলেন। পাশের ঘরে চেনা গলায় কে বলিতেছে, ইন্দু, আইলো, তোর মাথা বেঁধে দি। ইহার পরের চরণ ভূপেন্দ্রের জানা ছিল। ভূপেন্দ্র একটু হাসিয়া বাহিরে চলিয়া গেলেন। যাইতে যাইতে পথে তাহার অঙ্গুলিস্থিত হীরকাঙ্গুরীর প্রতি দৃষ্টি পড়িল। এই যে হীরক, ইহা খাঁটি না নকল? ভাঙিয়া দেখিলে হয় না? নকল হয় হোক, ভাঙিয়া কি লাভ? আমি তো জানি ইহা খাঁটি। তবে সে ভুল ভাঙিয়া কাজ কি? ভূপেন্দ্র এই ভাবিয়া আবার আপনার মন দৃঢ় করিলেন। আর ইন্দু ইন্দু চুল বাঁধিতে বাঁধিতে বড় অন্যমনস্ক হইতেছে। সেই নবীনা ঠাকুরন দিদি চুল বাঁধিয়া দিতে দিতে অনেক রঙ্গ করিতেছিলেন, কিন্তু ইন্দু আজ সে হাসি তামাশায় যোগ দিতে পারিতেছে না। ইন্দু যেন কি এক গভীর চিন্তায় মগ্ন। চুল বাঁধা শেষ হইলে ঠাকুরন দিদি বলিলেন, সাদা মনে কালো ফিতের বেঁধে দিলাম চুল, স্বামীর পায়ে মনটি রেখো, হয় না যেন ভুল। বলিয়া বেশ করিয়া মুখখানি মুছাইয়া দিয়া একটি টিপ পরাইয়া ইন্দুর মুখে চুমো খাইলেন। ইন্দু বিষাদের হাসি হাসিল। ঠাকুরন দিদি বুঝিয়া গেলেন, মুখের হাসি চাপলে কি হয়, প্রাণের হাসি চোখে খেলে। সেই দিন সন্ধ্যার পর চারু তার ঘরে গিয়া দেখে সর্বনাশ। দেখিয়াই সে চিৎকার করিয়া উঠিল, ওগো, তোমরা শিগগির এসো গো, দিদি কেমন করছে। চিৎকার শুনিয়া সকলে ছুটিয়া আসিলেন। দেখিলেন ছিন্নকণ্ঠ পক্ষিণীর মতো ইন্দু ভূমিশয্যায় পড়িয়া যন্ত্রণায় ছটফট করিতেছে। ইন্দু কখন যে তার ঠাকুরমার কৌটা হইতে আফিং চুরি করিয়া খাইয়াছে তাহা কেহ জানে না। ও মা, আমার কি হলো গো বলিয়া কাঁদিতে কাঁদিতে মা ইন্দুর মাথা কোলে তুলিয়া লইলেন। তখন ডাক্তার ডাকিতে লোক ছুটিল। ইন্দু একবার কাতর দৃষ্টিতে মার দিকে চাহিয়া চোখের জল ফেলিল। তারপর চারুকে লক্ষ্য করিয়া ক্ষীণ কণ্ঠে বলিল, একবার একবার ডাক চারু, একবার ডাক। ধীরে ধীরে ভূপেন্দ্র গৃহে প্রবেশ করিলেন। সকলে উঠিয়া গেল। উচ্ছ্বসিত কণ্ঠে ভূপেন্দ্র বলিলেন, ইন্দু, ইন্দু, এ কি? বলি বলিয়া ইন্দু একখানি চিঠি ভূপেন্দ্রের হাতে দিল। তারপর ভূপেন্দ্রের পায়ে মাথা রাখিয়া কাতর কণ্ঠে বলিল, আমার বুকে দিন রাত নরকের আগুন জ্বলছে। এ পাপের বোঝা আমি আর বহিতে পারিনে। তুমি আমায় ক্ষমা করে চরণে ঠাঁই দিলে, কিন্তু আমার জ্বালা নিভল কই? আর বলিতে পারি না। চিঠিতে সব রইল।
আমার দশা যেন সবাই শোনে। মনের আবেগে বহু কষ্টে ইন্দু এই কয়টি কথা বলিল। তাহার কণ্ঠ রোধ হইয়া আসিতেছিল। বলি বলি করিয়াও আর কিছু বলিতে পারিল না। ইন্দু তখন নির্বাক হইয়া অশ্রুপূর্ণ লোচনে স্বামীর মুখের পানে চাহিয়া রহিল। বৃন্তভ্রষ্ট ফুল্ল কুসুম যেন কর্দম স্পৃষ্ট হইয়া আকাশের পানে চাহিয়া চাহিয়া শুকাইয়া যায়। ধরণী লুণ্ঠিতা ইন্দুও তেমনি কাতর দৃষ্টিতে স্বামীর পানে চাহিয়া প্রতি মুহূর্তে শুকাইয়া উঠিতেছিল। ক্রমে মৃত্যু যন্ত্রণায় ইন্দুর চক্ষু মুদিয়া আসিল। উদ্দাম হৃদয়ে আকুল কণ্ঠে ভূপেন্দ্র ডাকিল, ইন্দু। বানবিদ্ধ হরিণী যেমন জীবনের শেষ মুহূর্তেও বংশীরবে শিহরিয়া ওঠে, স্বামীর কণ্ঠস্বরে ইন্দু তেমনই শিহরিল। তারপর ধীরে ধীরে সেই বিবেক বিক্ষত অনুতপ্ত প্রাণ দেহ বিমুক্ত হইল। নমস্কার। নতুন একটি গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।